হ্যালো, আজকে আমরা ম্যাট্রিক্সের ৩য় ক্লাসে আছি। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আগের ক্লাসে কি করেছিলাম একবার চোখ বুলিয়ে নিই। মাইনর কোফ্যাক্টর শিখেছিলাম। শিখেছিলাম হচ্ছে এখানে দেখো অনেক কিছু শিখেছিলাম। কোফ্যাক্টরগুলো কী করে বের করবে, রেসিপ্রোকাল, ট্রান্সপোজ, অর্থোগোনাল, ইনভলিউন্টারি, ট্রানজুগেট পর্যন্ত শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা ট্রানজুগেট তো দেখেছিলাম যে ট্রানজুগেট যদি এ টু দি পাওয়ার থিটা হয় তাহলে এটা হয়ে যায় হারমিশিয়ান। এবার এ টু দি পাওয়ার থিটা ইকুয়াল টু আই ইকুয়াল টু এ টু দি পাওয়ার থিটা এটা যদি হয়, এই প্রপার্টি যদি করে, তাহলে এটার নাম হয়ে যাবে ইউনিটারি ম্যাট্রিক্স। তখন আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সটা ইউনিটারি ম্যাট্রিক্স। আজকে কিছু অপারেশন শিখব, রো অপারেশন, কলাম অপারেশন। অঙ্ক করার মাধ্যমে শিখলে এগুলো তাড়াতাড়ি হয়। দেখ, আমি শুধু থিওরিটা বলে দেবো, অঙ্ক যখন করবো তখন আবার শিখব। সাপোজ ধরে নিলাম কোনো একটা ম্যাট্রিক্স রয়েছে এ A11, A12, A13, A21, A22, এই ম্যাট্রিক্সটাকে আমরা কলাম অপারেশন কিংবা রো অপারেশন করলাম, যেটাকে বলা হয় এলিমেন্টারি অপারেশন। কলাম অপারেশন, রো অপারেশন এবং এলিমেন্টারি অপারেশন করলাম। অপারেশন করার পর আমরা এরকম একটা ম্যাট্রিক্স পেলাম, যেটা হচ্ছে এরকম আসলো। সাপোজ এখানে আসলো A1, A2, A3। এই A1, A2 আলাদা, এখানে 0, 0, 0, A4, এখানে 0, 0 আসলো। তাহলে এটা একটা আপার ট্রায়াঙ্গেল হলো, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গেলের ম্যাট্রিক্স ক্ষেত্রে দুটো কিন্তু নন জিরো রয়েছে, তাই কি না? তাহলে এর র্যাঙ্ক হয়ে যাবে 2। এবার ধরে নিলাম এখানে একটা A5 রয়ে গেছে, সেক্ষেত্রে র্যাঙ্ক হয়ে যাবে 3। এবার নিচের সবগুলোই 0 হয়ে গেল, এটাও 0, এটাও 0 হয়ে গেল, সেক্ষেত্রে র্যাঙ্ক হয়ে যাবে আমাদের 1। মানে মোট কথায় হচ্ছে নন জিরো রো। নন জিরো রো কয়টা আছে? এই ক্ষেত্রে নন জিরো রো আছে একটা, সেক্ষেত্রে র্যাঙ্ক 1 হবে। নন জিরো রো যদি দুটো থাকে র্যাঙ্ক 2 হয়ে যাবে। নন জিরো রো যদি 3টা থাকে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 3।
এবার তিনটা জিনিস শিখব, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক অফ পলিনোমিয়াল, আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ মাইনাস ল্যামডা আই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স হবে। আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ল্যামডা যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা ল্যামডা ধরে নিলাম, ল্যামডা দিয়ে একটা ই আসবে, এটা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স হয়ে যাবে। এটাকে যখন আমরা এ মাইনাস ল্যামডা আই এটা মডুলাস বের করবো, তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হয়ে গেল। আর এই মডুলাস ভ্যালুটাকে 0 করলাম, এটা একটা ইকুয়েশন পাওয়া যাবে। সিম্পল জিনিস। এই ল্যামডাকে বলা হয় আইগেন ভ্যালু। পরবর্তীকালে ইকুয়েশন সলভ করতে আমাদের কিন্তু এটা লাগবে। এবার যেটা আসবো, এ এক্স ভেক্টর উপরে ভেক্টর চিহ্ন ইকুয়াল টু ল্যামডা এক্স, সাপোজ এরকম আকারে লিখলাম। এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, এক্স গুলো একটা ম্যাট্রিক্স হবে, কলাম ম্যাট্রিক্স। এখান থেকে আমরা বাম দিকে যদি নিয়ে আসি, এ মাইনাস ল্যামডা আই, আর এখানে এক্স কমন নিলাম, একটা 5 পাওয়া গেলো, এটা ভেক্টর, উপরে ভেক্টর চিহ্ন, এক্স এর মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে, মানে এক্স একটা কলাম ভেক্টর হবে। যেখানে এক্স একটা কলাম ভেক্টর, যেটা হবে x1 x2 x3, 3 × 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এক্স এর মানটা যখন আমরা বের করবো, এখানে পেয়ে যাবো আইগেন ভেক্টর। যখন আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করলাম, এখানে একটা প্রপার্টিজ আছে, যেটার নাম হচ্ছে ক্যালে-হ্যামিল্টন থিওরেম। ক্যালে-হ্যামিল্টন থিওরেমটা কি বলেছে? এভরি স্কয়ার ম্যাট্রিক্স satisfy characteristic equation. Every square matrix, খুব important, satisfy characteristic equation. এবার যদি আমরা ইকুয়েশনে চলে আসি, ধরুন 3টা ইকুয়েশন রয়েছে। a1 x1 plus a12 x2 plus a13 x2 a21 x1 তিনটা ইকুয়েশন রয়েছে। তিনটা ইকুয়েশনে আমরা দেখব যে সলিউশন আছে কিনা। এই সলিউশন বের করার জন্য একটা ম্যাট্রিক্স, এখান থেকে একটা ম্যাট্রিক্স বের করতে হবে। সেই ম্যাট্রিক্সটা কিরকম হবে? a11 a12
এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করতে হবে। এটা তো 3x3 একটা ম্যাট্রিক্স, মানে 3টা আননোন, মোট কথা 3টা আননোন। এখানে এরকম থাকতে পারে 0 থেকে B1 B2 B3। এর র্যাঙ্ক যদি 3-এর সাথে সমান হয় তাহলে এখান থেকে আমরা বলবো ইউনিক সলিউশন রয়েছে, মানে x1 x2 এবং x3 ইউনিক ভ্যালু আছে। র্যাঙ্কটা যদি 3-এর থেকে কম হয়ে যায়, মানে 2 কিংবা 1 হয়ে যায় র্যাঙ্ক, তাহলে ইনফাইনাইট সলিউশন হবে। আর র্যাঙ্কটা তো 3-এর থেকে বেশি হবে না। আর কখন নো সলিউশন থাকবে, যখন আমরা এই ম্যাট্রিক্সটার এবং তার সাথে এখানে B1 B2 B3 বের করব, এই দুটোর এটা এবং এই B1 B2 B3 লেখার পর এদের র্যাঙ্ক আলাদা হয়ে যাবে, তখন আমাদের কিন্তু সলিউশন থাকবে। এবার কিছু সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টিস আমরা জেনে নিই। যদি ধরে নিলাম A and B দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে C1A প্লাস মাইনাস C2B এটা কিন্তু সিমেট্রিক হবে। A ট্রান্সপোজ B A ট্রান্সপোজ A এগুলো কিন্তু সিমেট্রিক হবে। A প্লাস A ট্রান্সপোজ এটা সিমেট্রিক হবে। স্কিউ সিমেট্রিক ক্ষেত্রে তাই হবে। আর কিছু প্রপার্টিস আমরা জানবো। adjoint of A transpose equal to adjoint of A তার ট্রান্সপোজ সমান হয় adjoint of CA equal to C to the power n minus 1। n হচ্ছে ম্যাট্রিক্সের n ক্রস ম্যাট্রিক্স, n ক্রস n ম্যাট্রিক্স থাকলে এটা হবে অ্যাডজয়েন্টটা, তার মানে সি কে যখন বাইরে বের করবো তখন সি টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। অ্যাডজয়েন্ট ইন্টু A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ A ইকুয়াল টু হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ A IN। মানে অ্যাডজয়েন্টের সঙ্গে যদি আমরা ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু পাওয়া যাবে। এটা কি করে পাওয়া যায়, আমরা আগেই পড়েছিলাম যে অ্যাডজয়েন্ট মানে হচ্ছে না আসবে না, ইনভার্সের ক্ষেত্রে adjoint of A হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ A to the power n minus 2।
টু ইন্টু এ, খুবই ইম্পর্টেন্ট n মাইনাস টু। ডবল অ্যাডজয়েন্ট থাকলে n মাইনাস টু আসবে। ডিটারমিনেন্ট অফ adjoint of a equal to determinant to the power n minus 1. Determinant of adjoint হয়ে যাবে ডিটারমিনেন্ট, মানে ডিটারমিনেন্টের মধ্যে অ্যাডজয়েন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে দুটো আসলে n মাইনাস ওয়ানের স্কোয়ার, a to the power m or n equal to a to the power m plus a to the power m যদি হয় তাহলে এখানে যে বিশেষ জিনিসগুলো আমরা শিখব সেগুলো আমি আরেকবার বলে দিই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। adjoint of a into minus 2 into a, 2 নম্বর আছে মডুলাস, adjoint a এর যদি মডুলাস বের করি তাহলে এটা হয়ে যাবে আমাদের মডুলাস টু দি পাওয়ার n মাইনাস 1। আর adjoint ডবল adjoint যদি থাকে তার ডিটারমিনেন্ট বের করলে ডিটারমিনেন্ট টু দি পাওয়ার n মাইনাস 2। এই পর্যন্তই।